ওয়েলকাম স্টুডেন্টস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। তোমরা যারা এই বছরে মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশন দিতে চলেছো তাদের প্রিপারেশন একদম শেষ লেভেলের দিকে চলে এসেছে। মাত্র আর কয়েকদিন পরেই তোমাদের এক্সাম। তো সেই হিসাবে অলরেডি এটা ধরে নিচ্ছে যে তোমরা থিওরি মোটামুটি কমপ্লিট করে ফেলেছো। জুলজি, ফিজিওলজি, বোটানি সমস্ত থিওরি পার্ট তোমরা কমপ্লিট করে ফেলেছো। তো তোমাদের এই প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ একদম লাস্ট মিনিট প্রিপারেশন করার জন্য আমি কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করছি। জুলজি, ফিজিওলজি, বোটানি এবং তার সঙ্গে সঙ্গে কমন টপিকস, এই সবগুলো লাস্ট মিনিট এমসিকিউ নিয়ে আলোচনা করছি। এই এমসিকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে রাখবে। তোমাদের প্রিপারেশন একদম ফাইনাল লেভেলে এখন চলে এসেছে এবং সেই হিসাবে তোমরা এই অংশগুলো একটু দেখে রাখবে এবং যে জায়গা থেকে আমি কোয়েশ্চেন্স দিয়েছি সেই জায়গাগুলো একটু তোমরা ফোকাস করার চেষ্টা করবে। দেখো, আগের ক্লাসে আমি জুলজির 50টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। এবার আমরা ফিজিওলজির এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ফিজিওলজিতে মোট 100 এমসিকিউ থাকবে এবং এই 100 এমসিকিউ এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ, তোমরা একটু দেখবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে 100 এমসিকিউ এর যে কোয়েশ্চেন সেক্ষেত্রে দেওয়া আছে, মোট 4টে ক্লাসে আমি এই 100 এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এই ফিজিওলজির এটা হলো পার্ট 1। তো এক্ষেত্রে 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করছি। দেখো, প্রথম কোয়েশ্চেন্স, ইন্ট্রিনসিক ফ্যাক্টর দ্যাট হেল্প ইন অ্যাবসর্পশন অফ ভিটামিন B12 ইজ সিক্রেটেড বাই। তাহলে এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর প্রধানত কোথা থেকে সিক্রেটেড হয়? অপশান এ দিয়েছে চিপ সেল, অপশান বি গবলেট সেল, অপশান সি হেপাটিক সেল এবং অপশান ডি অক্সেন্টিক সেল। তো স্টোম্যাকের কোন সেল থেকে, স্টোম্যাকে তো ডিফারেন্ট টাইপের সেল থাকে, তো কোন সেল থেকে প্রধানত ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেটেড হয়? এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হলো অক্সেন্টিক সেল। দেখো, হয়তো আমার কোনো অপশান ভুল হতে পারে, তো এরকম যদি কোনো কনফিউশন থাকে তোমরা একটু গুগল কনসাল্ট করে নেবে এবং বিশেষ করে উইকিপিডিয়া তোমরা একটু দেখে নেবে, দেখবে যে তোমাদের কনফিউশন রিমুভ হয়ে যাবে। ওকে, তো যাই হোক, তো প্রথম যে কোয়েশ্চেন্সের যে আনসার, দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর সিক্রেটেড। ইন্ট্রিনসিক ফ্যাক্টর তাহলে ভিটামিন B12কে অ্যাবসর্ব করতে হেল্প করে এবং এটা সিক্রেটেড হয় স্টোম্যাকের অক্সেন্টিক সেল থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2তে চলে যাই। আইডেন্টিফাই দ্য সেলস হুজ সিক্রেশন প্রোটেক্ট দ্য লাইনিং অফ দ্য জিআই ট্র্যাক্ট ফ্রম ভেরিয়াস এনজাইম। দেখো, জিআই ট্র্যাক্ট থেকে প্রধানত ডিফারেন্ট টাইপের এনজাইমস তৈরি হয় এবং এই এনজাইমসগুলো অত্যন্ত অ্যাক্টিভ এবং এই এনজাইমগুলো কিন্তু জিআই ট্র্যাক্টের ওয়ালকে অনেক সময় ধ্বংস করে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে। তো সেই হিসাবে কিছু সেল এক্ষেত্রে কিছু প্রোটেক্টিভ কিছু মেটেরিয়াল সিক্রেট করে বা মিউকাস সিক্রেট করে আমরা বলতে পারি। তো সেই মিউকাস প্রধানত কোন ধরনের সেল থেকে সিক্রেটেড হয় এটাই কোয়েশ্চেন্সে দিয়েছে। আইডেন্টিফাই দ্য সেলস হুজ সিক্রেশন প্রোটেক্ট দ্য লাইনিং অফ দ্য জিআই ট্র্যাক্ট ফ্রম ভেরিয়াস এনজাইম। তাহলে এর সিক্রেশন মানে কি? মানে হচ্ছে মিউকাস সিক্রেশন। তাহলে কোন সেল থেকে প্রধানত মিউকাস সিক্রেটেড হয়? অপশান এ দিয়েছে চিপ সেল, অপশান বি গবলেট সেল, অপশান সি অক্সেন্টিক সেল এবং অপশান ডি ডিওডিনাল সেল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হলো গবলেট সেল। তাহলে গবলেট সেল হলো এমন এক রকমের সেল তো যে সেল থেকে প্রধানত মিউকাস সিক্রেটেড হয় এবং এই মিউকাস প্রধানত ডাইজেস্টিভ ট্র্যাক্টের ওয়ালকে প্রোটেক্ট করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3তে আমরা চলে যাই। কাইলোমাইক্রন আর। তো কাইলোমাইক্রন প্রকৃতপক্ষে কি? দেখো, ফ্যাট যখন অ্যাবসর্ব হয় তখন এই কাইলোমাইক্রন ফর্মেই প্রধানত অ্যাবসর্ব হয়। এক্ষেত্রে অপশান এ দিয়েছে স্মল ফ্যাট গ্লবিউল অর দ্য মাইসেলি কভার্ড বাই এ প্রোটিন কোট। তার মানে ছোট ছোট ফ্যাট গ্লবিউল ধরে নাও, এখানে ছোট ছোট ফ্যাট গ্লবিউল, তো সেটা প্রধানত যখন প্রোটিন কোট দিয়ে অ্যাবসর্ব থাকে, সো দে আর দ্য ফ্যাট গ্লবিউল যখন প্রোটিন কোট দিয়ে প্রধানত কভার থাকে, তো এই যে আবরণ, তো এটাই প্রধানত প্রোটিন দিয়ে তৈরি হয়। তো কাইলোমাইক্রন বলছে যে স্মল ফ্যাট গ্লবিউল অর দ্য মাইসেলি তাহলে কি? ছোট ছোট ফ্যাট গ্লবিউল কভার্ড বাই এ প্রোটিন কোট। অপশান বি বলছে প্রোটিন মলিকুল কোটেড উইথ ফ্যাট, মানে উল্টোটা। তাহলে প্রোটিন মলিকুল ভিতরে প্রোটিন মলিকুল থাকবে, তার বাইরের দিকে ফ্যাট থাকবে। অপশান সি ট্রাইগ্লিসারাইড অ্যালং উইথ মোনোস্যাকারাইড। তো ট্রাইগ্লিসারাইড মানে ফ্যাটের সঙ্গে যখন কার্বোহাইড্রেট থাকবে এবং অপশান ডি দিয়েছে গ্লিসারাল ড্রপলেট ফর্মড ইন ইন্টেস্টাইন আফটার ফ্যাট ডাইজেশন। ফ্যাট ডাইজেশনের পরে ইন্টেস্টাইনের মধ্যে যে ফ্যাটের যে ডাইজেশন হয়, সেই ডাইজেশনের পরে যে গ্লিসারাল ড্রপলেট তৈরি হয়, তো তাকেই বলা হয় কাইলোমাইক্রন। তো এক্ষেত্রে কারেক্ট অপশান হবে অপশান এ, দ্যাট ইজ দ্য স্মল ফ্যাট গ্লবিউল, অর্থাৎ ছোট ছোট ফ্যাটের কণা অর দ্য মাইসেলি কভার্ড বাই এ প্রোটিন কোট। সো দিস ইজ কাইলোমাইক্রন। নেক্সট আমরা কোয়েশ্চেন্স নাম্বার 4-এ চলে যাই। কোয়েশ্চেন্স নাম্বার 4, দেখো কোয়েশ্চেন্স নাম্বার 4-এ আমরা একটু দেখে নিই। এক্ষেত্রে কলাম 1, কলাম 2 এবং কলাম 3 দিয়েছে, অর্থাৎ 3টে কলাম দিয়েছে। তো প্রথম কলামে কি দিয়েছে দেখি? গ্যাস্ট্রিক জুস, অর্থাৎ স্টোম্যাক থেকে সিক্রেটেড মেটেরিয়ালস। 2তে দিয়েছে ইন্টেস্টাইনাল জুস, অর্থাৎ ইন্টেস্টাইন থেকে সিক্রেটেড বিভিন্ন এনজাইম। 3তে দিয়েছে স্যালিভা, অর্থাৎ লালারস এবং 4-এ দিয়েছে প্যানক্রিয়েটিক জুস। কলাম 2তে দিয়েছে কাইমোট্রিপসিনোজেন,
কলাম 2 এর পিতে দিয়েছে কাইমোট্রিপসিনোজেন, কিউতে দিয়েছে টায়ালিন, আরে দিয়েছে রেনিন এবং এসে দিয়েছে পেপসিন, এবং কলাম 3তে দিয়েছে ডাইপেপটাইড টু অ্যামাইনো অ্যাসিড। তার মানে এই যে গ্যাস্ট্রিক জুসের মধ্যে কোন ধরনের এনজাইমস থাকে দিয়েছে এবং সেই এনজাইমগুলো প্রধানত কি কাজ করে। দেখো ডাইপেপটাইড টু অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড মানে দুটো অ্যামাইনো অ্যাসিড প্রধানত থাকবে এবং সেখান থেকে সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, রাইট। তো এটাই বলতে চাইছে। তো কোন এনজাইম এই কাজে হেল্প করে। অপশান বি দিয়েছে প্রোটিউস টু দ্য স্মল পেপটাইড। প্রোটিউস মানে অনেক বড় বড় মলিকুল এবং সেই মলিকুল থেকে যখন ছোট পেপটাইড তৈরি হয় তো সেটা। অপশান সি দিয়েছে ক্যাসিন টু প্যারাক্যাসিন, অর্থাৎ ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে। অপশান ডি দিয়েছে স্টার্চ টু মল্টোজ, তো স্টার্চ থেকে মল্টোজ তৈরি করে। মল্টোজ মানে গ্লুকোজ প্লাস গ্লুকোজ দিয়ে তৈরি হয়। তাহলে এই যে গ্যাস্ট্রিক জুস আছে এবং এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কোন ধরনের এনজাইম থাকে এবং সেই এনজাইমগুলো কি কাজ করে সেটাই দিয়েছে। দেখো তো এক্ষেত্রে আমরা দেখি যে গ্যাস্ট্রিক জুস, দেখো গ্যাস্ট্রিক জুসে প্রধানত কোন ধরনের প্রধানত এনজাইম থাকবে। আমরা প্রত্যেকেই জানি যে গ্যাস্ট্রিক জুসের মধ্যে রেনিন থাকে। তো গ্যাস্ট্রিক জুস স্টোম্যাক হলো সেই পোর্শন যেখানে প্রোটিনের ডাইজেশন শুরু হয় কিন্তু কমপ্লিট ডাইজেশন হয় না। দেখো ডাইজেশন যখন হয় কার্বোহাইড্রেটের ডাইজেশন মাউথ ক্যাভিটিতে শুরু হয় এবং স্মল ইন্টেস্টাইনে গিয়ে শেষ হয়। প্রোটিনের ডাইজেশন কিন্তু স্টোম্যাকে শুরু হয় এবং শেষ হবে ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে, এবং লিপিডের ডাইজেশন কিন্তু স্মল ইন্টেস্টাইনে শুরু হয় এবং স্মল ইন্টেস্টাইনে শেষ হয়। তাহলে গ্যাস্ট্রিক জুসের সঙ্গে রেনিন যাবে এবং এই রেনিন প্রধানত কি কাজ করে। দেখো রেনিন প্রধানত ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে যখন এই ধরনের কোয়েশ্চেন্স দেবে একটু দেখে নাও 1R এবং সি কোথায় আছে। তো এক্ষেত্রে 1RC আছে, আবার এক্ষেত্রে 1SD আছে, আবার এটাতে 1RC আছে, আবার এটাতে 1QA। তাহলে আমি বলেছিলাম যে এলিমিনেট করতে হবে, ঠিক আছে। তাহলে এই অপশান একদমই হবে না এবং এটা একদমই হবে না। সুতরাং এই দুটো অপশানের মধ্যে অর্থাৎ অপশান এ এবং অপশান সি এর মধ্যে কোনটা ঠিক হবে আমাদেরকে দেখতে হবে। আমরা প্রথম অপশান এক্ষেত্রে দেখে নিলাম, দ্যাট ইজ 1RC। নেক্সট আমরা দেখছি ইন্টেস্টাইনাল জুস, অর্থাৎ আচ্ছা এবার আমরা একটু দেখে নিই স্যালিভা। আমরা প্রত্যেকেই জানি যে স্যালিভা থেকে প্রধানত টায়ালিন সিক্রেটেড হয়। তো স্যালিভা থেকে আমরা জানি যে টায়ালিন সিক্রেটেড হয়। দেখো স্যালিভা তাহলে কি হবে, 3 যাবে কিউতে, ওকে। সুতরাং 3 যাবে কোথায়, কিউতে। এবং তার সঙ্গে সঙ্গে টায়ালিন কি কাজ করবে, টায়ালিন প্রধানত স্টার্চকে মল্টোজে পরিণত করে, অর্থাৎ কিউ এর এখান থেকে কম্বিনেশন হবে ডি। সুতরাং আমরা দেখে নিই যে এক্ষেত্রে যে 3Q এবং D কোথায় আছে। তাহলে 3QD, দেখো প্রথম যে অপশান ছিল 3QB ছিল। তো টায়ালিন তো কখনোই প্রোটিওজকে পেপটাইডে পরিণত করে না, কারণ স্যালিভারি অ্যামাইলেজের মধ্যে যে টায়ালিন থেকে সেটা স্টার্চকে মল্টোজে পরিণত করে। তাহলে অবভিয়াসলি 3QD, সুতরাং এটা হবে না। তাহলে অবভিয়াসলি যেটা কারেক্ট অপশান হবে সেটা হলো অপশান সি। কিন্তু বাকিগুলোও একটু দেখে রাখবে তোমাদের পড়ার জন্য। তো ফোর্থ যেটা দিয়েছে, দেখো ফোর্থ আমরা যেটা দেখছি, তো ফোর্থ যেটা দিয়েছে যে প্যানক্রিয়েটিক জুস, তাহলে প্যানক্রিয়েটিক জুস কি হবে, কাইমোট্রিপসিনোজেন, এবং কাইমোট্রিপসিনোজেন কি কাজ করবে, প্রোটিউজ থেকে স্মল পেপটাইড তৈরি করবে। এবং ইন্টেস্টাইনাল জুস, যেটা ইন্টেস্টাইনাল জুস হচ্ছে 2 নাম্বার, ইন্টেস্টাইনাল জুস থেকে পেপসিন সিক্রেটেড হয় এবং এই পেপসিন প্রধানত ডাইপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হলো অপশান সি, ওকে। তো ম্যাচিং টাইপের কোয়েশ্চেন্স কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে যদি একটি অথবা দুটি অপশান তোমরা যদি জানতে পারো, এবং এরকম ক্ষেত্রে এলিমিনেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 5-এ আমরা চলে আসি। কোয়েশ্চেন্স নাম্বার 5, হুইচ ইজ কারেক্ট স্টেটমেন্ট। এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট। দেখো অক্সিনটিক সেল থেকে HCl সিক্রেটেড হয়, পাকস্থলীর অক্সিনটিক সেল HCl সিক্রেট করে। প্যারাইটাল সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়, প্যারাইটাল সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়। পেপটিক সেল অর দ্য চিপ সেল থেকে পেপসিনোজেন অ্যান্ড রেনিন তৈরি হয়, এবং অপশান ডি দিয়েছে অল আর কারেক্ট। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অল আর কারেক্ট। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, দেখো অক্সিনটিক সেল এবং প্যারাইটাল সেল, তো প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, দেখো অক্সিনটিক সেল মানেই কিন্তু প্যারাইটাল সেল। সো এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবে। তাহলে অক্সিনটিক সেল মানেই কিন্তু প্যারাইটাল সেল। তো অক্সিনটিক সেল থেকে যেমন HCl সিক্রেটেড হয়, তার সঙ্গে সঙ্গে প্যারাইটাল সেল থেকে কিন্তু ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়, তার মানে অক্সিনটিক সেল থেকেও কিন্তু ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়। এবং পেপটিক সেল আর চিপ সেল, তাহলে পেপটিক সেলের নাম কি, পেপটিক সেল মানে চিপ সেল। এই অংশটা প্রধানত আমরা কনফিউজড হয়ে যাই। তো অক্সিনটিক সেল মানেই প্যারাইটাল সেল আর পেপটিক সেল মানেই কিন্তু চিপ সেল, রাইট। তো প্যারাইটাল সেল আর অক্সিনটিক সেল থেকে HCl আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়, আর পেপটিক সেল বা চিপ সেল থেকে পেপসিনোজেন আর রেনিন তৈরি হয়। সুতরাং এক্ষেত্রে অল আর কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6-এ আমরা চলে যাই। ইন্টেস্টাইনাল জুস
সাকনাস এন্টারিকাস। দেখো প্রধানত আমাদের মাউথ ক্যাভিটিতে প্রধানত স্যালিভা তৈরি হয় এবং স্টোমাকের মধ্যে প্রধানত গ্যাস্ট্রিক জুস তৈরি হয় এবং স্মল ইন্টেস্টাইনের মধ্যে প্রধানত যে জুস থাকে তো তাকেই বলা হয় সাকনাস এন্টারিকাস। তো ইন্টেস্টাইনাল জুস সাকনাস এন্টারিকাস প্রধানত কোথা থেকে সিক্রেটেড হয় এটাই কোয়েশ্চেন্সে দিয়েছে। অপশান এ দিয়েছে ভিল্লি, অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র আঙুলের মতো প্রবর্ধক থাকে তো তাকেই বলা হয় ভিল্লি। অপশান বি ক্রিপ্টস অফ লিভারকুন, অপশান সি ব্রুনার্স গ্ল্যান্ড এবং অপশান ডি বোথ বি অ্যান্ড সি। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে বোথ বি অ্যান্ড সি, কারণ ইন্টেস্টাইনের মধ্যে যে দুটো গ্ল্যান্ড থাকে একটি হলো ক্রিপ্টস অফ লিভারকুন এবং আরও একটা ব্রুনার্স গ্ল্যান্ড। সো দে আর দ্য ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড অ্যান্ড দিস ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড ইজ রেসপন্সিবল ফর সিক্রেশন অফ দি সাকনাস এন্টারিকাস। সো সাকনাস এন্টারিকাস অর দ্য ইন্টেস্টাইনাল জুস সিক্রেটেড হচ্ছে ক্রিপ্টস অফ লিভারকুন এবং ব্রুনার্স গ্ল্যান্ড থেকে। সুতরাং কারেক্ট অপশান হবে বোথ বি অ্যান্ড সি। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 7-এ আমরা চলে যাই। কোয়েশ্চেন্স নাম্বার 7, দেখো হুইচ ইজ রং স্টেটমেন্ট। এক্ষেত্রে কিছু স্টেটমেন্ট বলেছে যে তো এর মধ্যে কোনটা রং স্টেটমেন্ট। ক্রিপ্টস অফ লিভারকুন অ্যাপিয়ার ইন সাব মিউকোসা অফ স্মল ইন্টেস্টাইন। তো ক্রিপ্টস অফ লিভারকুন স্মল ইন্টেস্টাইনের সাব মিউকোসা লেয়ারে থাকে। ব্রুনার্স গ্ল্যান্ড ফাউন্ড ইন সাব মিউকোসা। তো ব্রুনার্স গ্ল্যান্ড প্রধানত সাব মিউকোসা লেয়ারে থাকবে ব্রুনার্স গ্ল্যান্ড। এবং তার সঙ্গে সঙ্গে প্যানেট সেল ফর্মড ডিপ ইন দ্য ক্রিপ্টস অ্যান্ড সিক্রেট দ্য ডিফেন্সিন অ্যান্ড দ্য লাইসোজাইম। এবং অপশান ডি বলছে গবলেট সেল সিক্রেট মিউসিন, রাইট। দেখো এটা বুঝতে গেলে প্রথমে একটুখানি আমাদের ক্রিপ্টস অফ লিভারকুন এবং তার সঙ্গে সঙ্গে ব্রুনার্স গ্ল্যান্ডের পজিশন সম্পর্কে জানতে হবে। দেখো আমরা জানি যে ইন্টেস্টাইনের মধ্যে অসংখ্য ছোট ছোট ভিল্লি থাকে। সো দে আর ভিল্লি, আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি, তাহলে এগুলোই হলো প্রধানত ভিল্লি। এবং ভিল্লি থাকার পরে ভিল্লির পরে এই নিচের দিকে প্রধানত ক্রিপ্টস অফ লিভারকুন থাকে। তাহলে দুটো ভিল্লি আছে এবং ভিল্লির এরকম নিচের দিকে থাকবে যে গ্ল্যান্ডটা থাকবে তো সেটাই হলো ক্রিপ্টস অফ লিভারকুন, ওকে। এবং ক্রিপ্টস অফ লিভারকুন থেকে একদম ভিতরের দিকে যে গ্ল্যান্ডটা থাকবে তো তাকেই আমরা বলবো ব্রুনার্স গ্ল্যান্ড। সুতরাং ব্রুনার্স গ্ল্যান্ড একদম ইন্টেরিয়ার সাইডে থাকে। তো এক্ষেত্রে দেখো বলছে যে ক্রিপ্টস অফ লিভারকুন অ্যাপিয়ার ইন সাব মিউকোসা এন্ড স্মল ইন্টেস্টাইন। দেখো সাব মিউকোসা কিন্তু অনেক ডিপ লেয়ারে থাকে, তো ক্রিপ্টস অফ লিভারকুন কিন্তু সাব মিউকোসা লেয়ারে যায় না। সুতরাং এটা কিন্তু রং স্টেটমেন্ট হবে। নেক্সট, ব্রুনার গ্ল্যান্ড ইজ ফাউন্ড ইন সাব মিউকোসা। দেখো ব্রুনার্স গ্ল্যান্ড কিন্তু অনেক ডিপ লেয়ারে থাকে, অর্থাৎ সাব মিউকোসা লেয়ারে থাকে। সো দিস ইজ কারেক্ট। পেনেট সেল ফাউন্ড ইন ডিপ ইন ক্রিপ্টস, অর্থাৎ ক্রিপ্টসের একদম ডিপেতে যে সেল থাকবে তো তাকেই আমরা বলবো পেনেট সেল। এবং এই পেনেট সেল থেকে ডিফেন্সিন এবং লাইসোজাইম সিক্রেটেড হয় এবং গবলেট সেল সিক্রেট দ্য মিউসিন। সুতরাং এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন হুইচ ইজ রং স্টেটমেন্ট, সো দিস ইজ দ্য রং স্টেটমেন্ট। ক্রিপ্টস অফ লিভারকুন অ্যাপিয়ার ইন সাব মিউকোসা অফ স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের সাব মিউকোসাতে কিন্তু সবসময় আমরা ব্রুনার্স গ্রন্থিকে পাবো। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 8-এ আমরা চলে আসি। কোয়েশ্চেন্স নাম্বার 8, দেখো সিসিকে অর দ্য কোলেসিস্টোকাইনিন ইজ সিক্রেশন অফ। তো কোলেসিস্টোকাইনিন প্রধানত কোথা থেকে সিক্রেটেড হয়। এক্ষেত্রে অপশান এ দিয়েছে ইলিয়াম গবলেট সেল, অর্থাৎ গবলেট সেলের ইলিয়ামের গবলেট সেল থেকে সিক্রেটেড হয় অ্যান্ড স্টিমুলেট দ্য সাক্কাস এন্টারিকাস সিক্রেশন। সাক্কাস এন্টারিকাস বা ইন্টেস্টাইনাল জুস সিক্রেট করতে সাহায্য করে। অপশান বি, এটা ডিওডিনাম থেকে সিক্রেটেড হয় অ্যান্ড কজেস দ্য কন্ট্রাকশন অফ দ্য গল ব্লাডার, মানে পিত্তথলির সংকোচন ঘটায়। অপশান সি, লিভার থেকে সিক্রেটেড হয় কোলেসিস্টোকাইনিন অ্যান্ড কজেস দ্য ডিটক্সিফিকেশন। লিভারের যে কাজ, যে বিভিন্ন টক্সিক মেটেরিয়ালকে সে প্রধানত ইনঅ্যাক্টিভ করে। সো দিস ইজ কল্ড ডিটক্সিফিকেশন। এবং কোলেসিস্টোকাইনিন স্টোম্যাক থেকে সিক্রেটেড হয় অ্যান্ড স্টিমুলেট দ্য প্যানক্রিয়াস। তো এক্ষেত্রে সিসিকের যেটা কাজ হবে সেটা হলো অপশান বি, সিসিকে ডিওডিনাম থেকে সিক্রেটেড হয় এবং গল ব্লাডার বা পিত্তথলির সংকোচনে হেল্প করে। সো দিস ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 9, দেখো সিক্রেশন অফ দ্য গ্যাস্ট্রিক জুস ইজ স্টপড বাই। গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন প্রধানত কে বন্ধ করে। অপশান এ দিয়েছে গ্যাস্ট্রিন, অপশান বি প্যানক্রিয়াজাইমিন, অপশান সি দিয়েছে ইন্টারোগ্যাস্ট্রন এবং অপশান সি কোলেসিস্টোকাইনিন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান সি, দ্যাট ইজ ইন্টারোগ্যাস্ট্রন। তো ইন্টারোগ্যাস্ট্রন প্রধানত গ্যাস্ট্রিক জুস বা স্টোম্যাকের জুস সিক্রেশনে বাধা দেয়। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 10-এ আমরা চলে যাই। দেখো ডিউরিং প্রোলংড ফাস্টিং, যখন আমরা দীর্ঘদিন যখন আমরা কোনো খাবার খাই না তখন কি হয়। প্রথমে ফার্স্ট ফ্যাট অ্যান্ড দেন কার্বোহাইড্রেট অ্যান্ড দেন প্রোটিন আর ইউজড আপ। তাহলে আমাদের দেহতে যে ফ্যাট সঞ্চিত থাকে প্রথমে বলছে যে সেই ফ্যাট ইউটিলাইজ হয়, তারপরে কার্বোহাইড্রেট এবং তারপরে প্রোটিন ইউজড হয়। অপশান বি বলছে প্রথম কার্বোহাইড্রেট ফলোড বাই ফ্যাট, প্রথমে কার্বোহাইড্রেট ইউটিলাইজ হয়, তারপরে ফ্যাট এবং তারপরে প্রোটিন অ্যাট এন্ড ইউজড আপ। অপশান সি দেওয়া আছে যে ফার্স্ট লিপিড ফলোড বাই প্রোটিন অ্যান্ড দেন কার্বোহাইড্রেট, প্রথমে লিপিড ইউজ হয় তারপরে প্রোটিন তারপরে কার্বোহাইড্রেট এবং নান অফ দিস। দেখো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে, আমরা যখন দীর্ঘদিন আমরা যখন খাবার খাই না, প্রোলং যখন ফাস্টিং চলে
তখন প্রথম যে খাদ্য প্রথমে ইউটিলাইজ হবে তো সেটাই হলো কার্বোহাইড্রেট এবং তারপরে ফ্যাট এবং সবশেষে প্রোটিন। তো প্রোটিন যখন ভাঙতে শুরু করে তখন কিন্তু দেহের প্রচণ্ড প্রবলেম তৈরি হয় এবং সেই হিসাবে বা মাসেলসের তখন ব্রেকডাউন ঘটে এবং এরকম সময়ে কিন্তু খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ডিউরিং প্রোলং ফাস্টিং প্রথমে কার্বোহাইড্রেট ইউটিলাইজ হবে, তারপরে ফ্যাট ইউটিলাইজ হবে এবং সবশেষে প্রোটিন। সো দিস ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 11-এ আমরা চলে আসি। কোয়েশ্চেন্স নাম্বার 11 এটা নিউট্রিশন থেকে দেওয়া আছে। দেখো, ব্যালেন্সড ডায়েট শুড হ্যাভ, অর্থাৎ একটা ব্যালেন্সড ডায়েট প্রধানত ব্যালেন্সড ডায়েটের মধ্যে প্রধানত কী থাকবে? প্রোটিন থাকবে 1/5 ভাগ, ফ্যাট থাকবে 3/5 এবং কার্বোহাইড্রেট। দেখো, ব্যালেন্সড ডায়েটের মধ্যে সমস্ত রকমের খাবার থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেলস, ওয়াটার সব কিছু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকবে। কিন্তু এক্ষেত্রে যে কোয়েশ্চেন্স দিয়েছে যে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট কী পরিমাণে থাকে ব্যালেন্স ডায়েটের মধ্যে, যদি 5 ভাগ যদি আমরা খাবার খাই তার মধ্যে 1 ভাগ প্রোটিন হবে, 3 ভাগ ফ্যাট হবে এবং 1 ভাগ কার্বোহাইড্রেট হবে। অপশান বি বলছে যে প্রোটিন 3/5, মানে প্রোটিনের পরিমাণ বেশি হবে, ফ্যাটের পরিমাণ 1 এবং কার্বোহাইড্রেট 1, তার মানে ফ্যাট এবং কার্বোহাইড্রেট সেম অ্যামাউন্টে হবে। অপশান সি বলছে প্রোটিন হাফ, ফ্যাট 1/4 এবং কার্বোহাইড্রেট 1/4, মানে 4 ভাগ যদি হয় তার মধ্যে প্রোটিন কিন্তু ম্যাক্সিমাম হবে। এবং অপশান ডি বলছে প্রোটিন ইজ 1/5, ফ্যাট হচ্ছে 1/5 এবং কার্বোহাইড্রেট প্রধানত 3/5। ওকে, সুতরাং এক্ষেত্রে যেটা কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান ডি। অর্থাৎ আমরা যদি 5 ভাগ খাবার খাই তার মধ্যে 3 ভাগ কিন্তু কার্বোহাইড্রেট থেকে আমাদেরকে পেতে হবে, কারণ কার্বোহাইড্রেটই প্রধানত প্রচুর এনার্জি দেয় এবং কার্বোহাইড্রেটের ডাইজেশনের ফলে যে গ্লুকোজ তৈরি হয় সেই গ্লুকোজ এর ফার্দার অক্সিডেটিভ মেটাবলিজম ঘটে এবং তার ফলে সেখান থেকে এটিপি তৈরি হয়। সো কার্বোহাইড্রেট খুব গুরুত্বপূর্ণ। 3 ভাগ কার্বোহাইড্রেট থাকবে, 1 ভাগ ফ্যাট থাকবে এবং 1 ভাগ প্রোটিন থাকবে। সুতরাং কারেক্ট যে অপশান হবে সেটি হলো অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 12-এ আমরা চলে আসি। হাই কোলেস্টেরল পেশেন্টস আর অ্যাডভাইস টু ইউজ, অর্থাৎ যে সমস্ত পেশেন্টের কোলেস্টেরল অনেক হাই আছে তো তাদেরকে প্রধানত কোন জাতীয় খাবার খেতে বলা হয়? অপশান এ বলছে গ্রাউন্ড নাট অয়েল অ্যান্ড দ্য ভেজিটেবল অয়েল। দেখো, কোলেস্টেরল কিন্তু ওয়ান টাইপ অফ লিপিড, তাহলে প্রধানত এনিম্যাল যে সমস্ত লিপিড আছে তো এনিম্যাল লিপিডের মধ্যে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে যেগুলো প্রধানত আমাদের দেহতে খুব হার্মফুল। তো যাদের ক্ষেত্রে কোলেস্টেরল অনেক বেশি তাদেরকে কোন খাবার খেতে দেওয়া হয় এটাই বলছে। অপশান এ বলছে গ্রাউন্ড নাট অয়েল এবং ভেজিটেবল অয়েল। অপশান বি বলছে ঘি, বাটার এবং অয়েল। অপশান সি ঘি, চিজ অ্যান্ড ডালডা এবং অপশান ডি বলছে ফ্যাটি অয়েল অ্যান্ড দ্য বাটার। তো এক্ষেত্রে অবভিয়াসলি কারেক্ট অপশান হবে গ্রাউন্ড নাট অয়েল অ্যান্ড দ্য ভেজিটেবল অয়েল। কারণ কি? কারণ প্ল্যান্ট যে সমস্ত অয়েল আছে তো প্ল্যান্ট অয়েলে প্রধানত আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এবং এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। কিন্তু যেগুলো এনিম্যাল যে সমস্ত ফ্যাট আছে তো এনিম্যাল ফ্যাট যেগুলো আছে তো সেই এনিম্যাল ফ্যাটে প্রধানত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এবং এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো জেনারেলি আমাদের ক্ষতি করে। তো এক্ষেত্রে যাদের ক্ষেত্রে কোলেস্টেরল হাই তাদেরকে কিন্তু প্ল্যান্ট অয়েল খেতে দেওয়া হবে। কি এক্সাম্পল দিয়েছে দেখার দরকার নেই, তুমি এটা দেখে তোমাকে বুঝতে হবে যে প্ল্যান্ট এর এক্সাম্পল দেওয়া আছে কিনা এবং প্ল্যান্ট অয়েল জেনারেলি আমাদের উপকার করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13-এ আমরা চলে যাই। Cecum is large for digestion of the cellulose with the help of symbiotic bacteria in তাহলে এক্ষেত্রে দেখো সেলুলোজ, তো সেলুলোজের মধ্যে প্রধানত β1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে এবং এই β1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজকে ভাঙার জন্য কোনো এনজাইম কিন্তু হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। কিন্তু যে সমস্ত এনিম্যালস যারা সেলুলোজকে খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন বিভিন্ন হার্বিভোরস যারা তৃণভোজী প্রাণী, তো যে কোনো প্ল্যান্টসের মধ্যে তো প্রধানত সেলুলোজে মেন। সুতরাং সেই সেলুলোজকে কেন তৃণভোজী প্রাণীরা ভাঙতে পারে বা তাকে ডাইজেস্ট করতে পারে? তো β1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কি তারা ভাঙতে পারে কেন? অ্যাকচুয়ালি এনিম্যালসের মধ্যে এই β1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ভাঙার কোনো এনজাইম থাকে না। ব্যাকটেরিয়া প্রধানত এই β1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজকে ভাঙতে হেল্প করে, ব্যাকটেরিয়া থেকে সিক্রেটেড এনজাইম। তো সেই ব্যাকটেরিয়া প্রধানত কোথায় থাকবে? দেখো, সিকাম ইজ লার্জ ফর ডাইজেশন অফ সেলুলোজ উইথ দ্য হেল্প অফ সিম্বায়োটিক ব্যাকটেরিয়া ইন। আমরা জানি যে সিকাম, তো সিকাম প্রধানত তৃণভোজী প্রাণীদের থাকে এবং এই সিকামের মধ্যে ব্যাকটেরিয়া থাকে। তো সেই সিকাম প্রধানত সেই সিকামের মধ্যে বর্তমান ব্যাকটেরিয়া যেটা সেলুলোজ ডাইজেশনে সাহায্য করে তারা কাদের ক্ষেত্রে দেখা যায়? অপশান এ বলছে ম্যান, অপশান বি র্যাবিট এবং অপশান সি ক্যাট এবং অপশান ডি ফ্রগ। অবশ্যই ম্যান এক্ষেত্রে হবে না, কারণ ম্যান হলো ম্যামালস এক্ষেত্রে। তো ম্যান হলো অমনিভোরাস, দে ক্যান টেক ডিফারেন্ট টাইপ অফ ফুড। তারা যেমন হার্বিভোরাস হতে পারে, অর্থাৎ বিভিন্ন প্ল্যান্ট প্রোডাক্ট তারা যেমন খায়, তাহলে এনিম্যাল প্রোডাক্টও তারা খেতে পারে, সেই জন্য এদেরকে অমনিভোরাস বলা হয়। অপশান বি র্যাবিট, দে আর অ্যাকচুয়ালি হার্বিভোরাস, মানে এরা তৃণভোজী। এবং অপশান সি বলছে ক্যাট, এরা কিন্তু
এই যে ক্যাট আছে, তো ক্যাট কিন্তু প্রকৃতপক্ষে কার্নিভোরাস, এবং ফ্রগ এক্ষেত্রে ফ্রগ কিন্তু হবে না, সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো র্যাবিট। তো র্যাবিটের মধ্যে সিকাম অনেক লার্জ হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14-এ আমরা চলে যাই, ফ্যাট অবজার্ভ ফ্রম দ্য গাট ইজ ট্রান্সপোর্টেড ইন দ্য ব্লাড অ্যাজ। তাহলে দেখো, যখন ডাইজেস্টিভ সিস্টেম আছে অর্থাৎ স্মল ইন্টেস্টাইন আছে, এই স্মল ইন্টেস্টাইন থেকে বিভিন্ন মেটেরিয়ালস প্রধানত সিক্রেটেড হয়। কার্বোহাইড্রেটের যদি ডাইজেশন হয় তাহলে গ্লুকোজ, ফ্রাক্টোজ, গ্যালাক্টোজ প্রধানত ব্লাডের মধ্য দিয়ে ট্রান্সপোর্টেড হবে। প্রোটিন যদি ডাইজেস্টেড হয় অ্যামাইনো অ্যাসিড ব্লাডের মধ্য দিয়ে ট্রান্সপোর্টেড হবে। এবং ফ্যাটের যদি ডাইজেশন হয় তাহলে সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। কিন্তু যেক্ষেত্রে কার্বোহাইড্রেট, যেক্ষেত্রে গ্লুকোজ বা ফ্রাক্টোজ, গ্যালাক্টোজ হিসেবে যেভাবে ট্রান্সপোর্টেড হয়, এবং প্রোটিন যেরকমভাবে অ্যামাইনো অ্যাসিড ফর্মে ট্রান্সপোর্টেড হয়, কিন্তু ফ্যাট তাহলে কোন ফর্মে ট্রান্সপোর্টেড হবে ব্লাডের মধ্যে? সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। অপশান এ বলেছে যে মাইসেলি, অপশান বি কাইলোমাইক্রন, অপশান সি কেমোমাইক্রন এবং অপশান ডি ফ্যাগোসাইট। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো কাইলোমাইক্রন। তো কাইলোমাইক্রন ফর্মে ফ্যাট যেমন অ্যাবসর্বড হয় এবং তার সঙ্গে সঙ্গে এই কাইলোমাইক্রন ফর্মেই ব্লাডের মধ্য দিয়ে ফ্যাট কিন্তু ট্রান্সপোর্টেড হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, আবার এক্ষেত্রে নিউট্রিশন থেকে দেওয়া হয়েছে। দেখো, ক্যালোরিফিক ভ্যালু অফ দ্য কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড দ্য ফ্যাটস আর। তো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের ক্যালোরিফিক ভ্যালু কত, অর্থাৎ 1 গ্রাম ফ্যাট দহনের ফলে কত পরিমাণ, কত ক্যালোরি কার্বোহাইড্রেট তৈরি হবে, কত প্রোটিন তৈরি হবে, কত ফ্যাট তৈরি হবে, সেটাই বলেছে। অপশান এ কার্বোহাইড্রেটের জন্য 4, প্রোটিনের জন্য 5.6 এবং ফ্যাটের জন্য 9। অপশান বি দিয়েছে 4.9, 4.3 এবং 7.3। অপশান সি 9, 5.6 এবং 4। অপশান ডি 7.3, 4.3 এবং 4.9। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে দ্যাট ইজ অপশান এ 4, 5.6 অ্যান্ড 9। তাহলে ক্যালোরিফিক ভ্যালু অফ দ্য কার্বোহাইড্রেট ইজ 4, প্রোটিনের ক্ষেত্রে 5.6 এবং ফ্যাটসের ক্ষেত্রে সেটা হবে 9। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, দেখো, হেলিকোব্যাক্টার পাইলোরি কজেস। তো হেলিকোব্যাক্টার পাইলোরি এটা প্রধানত কোন ডিজিজ ঘটায়? অপশান এ বলছে ডিপনোইয়া, অপশান বি পেপটিক আলসার, অপশান সি লিভার সিরোসিস এবং অপশান ডি ব্রঙ্কাইটিস। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হলো পেপটিক আলসার। তো পেপটিক আলসার হওয়ার কারণই হলো হেলিকোব্যাক্টার পাইলোরি। তো হেলিকোব্যাক্টার পাইলোরি এই ব্যাকটেরিয়া অ্যাটাক করলে আমাদের পেপটিক আলসার ডিজিজ হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17-এ আমরা চলে যাই, হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন আর প্রডিউসড বাই সিম্বায়োটিক ব্যাকটেরিয়া ইন হিউম্যান। দেখো, মানুষের ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া, মানুষের যে ডাইজেস্টিভ সিস্টেমে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া বিভিন্ন ভিটামিন প্রধানত তারা সিনথেসাইজ করতে পারে। যদি আমরা যদি আমরা এক্সট্রিম লেভেলে যদি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে এই ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং তার ফলে এই ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়। এবং সেই জন্যই এই অ্যান্টিবায়োটিকের ইউজ এটাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করা হচ্ছে, কারণ যাতে উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে যাতে মারা না যায়, এলিমিনেটেড না হয়। তো এক্ষেত্রে ব্যাকটেরিয়া প্রধানত মানুষের দেহে কোন ভিটামিনকে সিনথেসাইজ করতে হেল্প করে? অপশান এ বলছে ভিটামিন বি এবং ভিটামিন কে। অপশান বি দিয়েছে ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি। অপশান সি ভিটামিন ই এবং অপশান ডি ভিটামিন ডি। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে দ্যাট ইজ ভিটামিন বি অ্যান্ড ভিটামিন কে। সো ভিটামিন বি এবং ভিটামিন কে প্রধানত ব্যাকটেরিয়া দ্বারা মানুষের দেহতে কিন্তু তৈরি হতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য থাইরয়েড গ্ল্যান্ড। দেখো, এবারে এন্ডোক্রিনোলজিতে আমরা চলে এসেছি। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং থাইরয়েড গ্ল্যান্ড। তো আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে প্রধানত 2 ধরনের হরমোন সিক্রেটেড হয়, একটা T3 এবং আরও একটা T4 বা ট্রাই আয়োডোথাইরোনিন এবং টেট্রা আয়োডোথাইরোনিন। এরা প্রধানত মোনো টাইরোসিন থেকে প্রধানত এরা তৈরি হয়। যখন একটা মিট একটা ডিটের সঙ্গে যখন যুক্ত হয় তখন T3 তৈরি হয়। ওকে, সুতরাং একটা মিট মোনো আয়োডোটাইরোসিন যখন একটা ডিটের সঙ্গে যুক্ত হয় তখন যেটা তৈরি হয় সেটা হলো T3। আর দুটো ডাই আয়োডোটাইরোসিন যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন যে হরমোন তৈরি হয় তো সেটাই হলো T4 বা টেট্রা আয়োডোথাইরোনিন। তো এই দুটো হরমোনই কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয়। এবার আমরা অপশান দেখে নিই। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ইনকারেক্ট স্টেটমেন্ট বলা হয়েছে কোয়েশ্চেন্সে, কিন্তু এই কারেক্ট এবং ইনকারেক্ট এই অপশানগুলো তোমরা একটু খেয়াল করবে। দেখো, T3 অ্যান্ড T4 প্রডিউসড বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড আর সিনথেসাইজড ফ্রম আয়োডিন অ্যান্ড দ্য ট্রিপ্টোফান। এক্ষেত্রে বলছে T3 আয়োডিন থেকে তৈরি হয় এবং T4 বলছে ট্রিপ্টোফান থেকে তৈরি হয়। অপশান বি ডেফিসিয়েন্সি অফ আয়োডিন কজেস হাইপোথাইরয়েডিজম। যদি আয়োডিনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আর হরমোন সিক্রেটেড হয় না, কম সিক্রেটেড হয়। T3 ইজ মোর অ্যাক্টিভ, T3 অনেক বেশি অ্যাক্টিভ অ্যান্ড দ্য পোটেন্ট দেন T4। তাহলে সব থেকে যে অ্যাক্টিভ যে হরমোন সেটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন বা এক্ষেত্রে, সুতরাং এটা বলছে যে অনেক বেশি অ্যাক্টিভ। এবং অপশানটি ক্যালসিটোনিন সিক্রেটেড বাই দ্য সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড। আরও একটা হরমোন আছে ক্যালসিটোনিন, তো ক্যালসিটোনিন বলছে থাইরয়েড গ্ল্যান্ডের সি সেল থেকে তৈরি হয়। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হলো অপশান এ। দেখো, T3 এবং T4 উভয় কিন্তু আয়োডিন থেকে তৈরি হয়।
এক্ষেত্রে বলছে যে T3 আয়োডিন থেকে তৈরি হয় এবং T4 ট্রিপ্টোফান থেকে তৈরি হয়। সো দিস ইজ নট কারেক্ট। তাহলে কোয়েশ্চেন্স অনুযায়ী এটাই হলো ইনকারেক্ট স্টেটমেন্ট। এবং এই জায়গাতে বাকি যে অপশানগুলো দিয়েছে এগুলোও একটু মাথায় রাখবে। ডেফিসিয়েন্সি অফ আয়োডিন কজেস হাইপোথাইরয়েডিজম, যদি আয়োডিনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হাইপোথাইরয়েডিজম হয়, অর্থাৎ T3 এবং T4 এর সিক্রেশন কমে যায়। T3 ইজ মোর অ্যাক্টিভ অ্যান্ড পোটেন্ট দেন T4, তাহলে T3 কিন্তু T4 এর থেকে অনেক বেশি অ্যাক্টিভ। এবং ক্যালসিটোনিন সিক্রেটেড বাই দ্য সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে ক্যালসিয়াম হোমিওস্টেসিস মেনটেন করে ক্যালসিটোনিন এবং প্যারাথ হরমোন। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 19-এ আমরা চলে আসি। কোয়েশ্চেন্স নাম্বার 19, দেখো, হুইচ অফ দ্য ফলোইং হরমোন ইজ প্রডিউসড বাই বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্রম দ্য পিটুইটারি গ্ল্যান্ড। দেখো, এক্ষেত্রে কিছু হরমোনের কথা বলেছে। মেল এবং ফিমেলের পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোনগুলো তৈরি হয়, বাট ফাংশনাল অনলি ইন ফিমেল, কিন্তু ফিমেলের ক্ষেত্রে কেবলমাত্র ফাংশনাল হয়। অপশান এ বলছে ভ্যাসোপ্রেসিন, অপশান বি প্রোল্যাকটিন, অপশান সি এসটিএইচ এবং অপশান ডি রিল্যাক্সিন। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হলো অপশান বি প্রোল্যাকটিন। দেখো, ভ্যাসোপ্রেসিন মানে অ্যান্টি ডায়ুরিটিক হরমোন, এবং অ্যান্টি ডায়ুরিটিক হরমোন নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউবুলের উপর কাজ করে এবং সেখান থেকে ওয়াটারের রিঅ্যাবসর্পশন করে। এটা পিটুইটারি গ্ল্যান্ডের প্রধানত পশ্চাৎখণ্ড থেকে সিক্রেটেড হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, অর্থাৎ দুটো নিউরো হরমোন, এক্ষেত্রে অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন। তো ভ্যাসোপ্রেসিন মানে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। সো এরা প্রধানত পশ্চাৎ পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস দিয়ে সিক্রেটেড হয় এবং এরা প্রধানত ডিস্টাল কনভলিউটেড টিউবুলের উপর কাজ করে ওয়াটারের রিঅ্যাবসর্পশন ঘটে এবং তার ফলে আমাদের যে দেহতে জল প্রধানত কনজার্ভ থাকে। তো মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রেই কিন্তু ভ্যাসোপ্রেসিন তৈরি হয়। সোমাটোট্রপিক হরমোন মেল আর ফিমেল উভয় ক্ষেত্রেই তৈরি হয় এবং কাজ করে। রিল্যাক্সিনও কিন্তু মেল ফিমেল উভয় ক্ষেত্রে তৈরি হয় এবং কাজ করে। কিন্তু প্রোল্যাকটিন মেল আর ফিমেল উভয় ক্ষেত্রেই তৈরি হয় কিন্তু কাজ করে না, কারণ আমরা জানি যে মেলদের ক্ষেত্রে ব্রেস্টের ডেভেলপমেন্ট হয় না এবং সেই কারণের জন্য তাদের কিন্তু মিল্ক তৈরি হয় না। দেখো, ব্রেস্টের উপর প্রধানত 3টে হরমোন কাজ করে, একটু মাথায় রাখবে। তো প্রথমেই ব্রেস্টের এনলার্জমেন্ট হবে, তো এনলার্জমেন্টে সাহায্য করে যে হরমোন তার নাম ইস্ট্রোজেন, এবং তারপরে মিল্ক তৈরি হতে হবে এবং মিল্ক তৈরি করবে যে হরমোন, তো তাকেই আমরা বলবো প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন ব্লাড থেকে মিল্ক তৈরি করে এবং এই মিল্ককে বের হতে হবে এবং এই বের করতে সাহায্য করে যে হরমোন তার নাম হলো অক্সিটোসিন, রাইট? সুতরাং এক্ষেত্রে অবভিয়াসলি কারেক্ট যে অপশান হবে সেটা হলো প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন মেল আর ফিমেল উভয় ক্ষেত্রে তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে কেবলমাত্র ফিমেল দেহতে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 20-তে আমরা চলে আসি। তাহলে আজকে মোটামুটিভাবে ডাইজেস্টিভ সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে হরমোনাল বা এন্ডোক্রিনোলজির কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এরপরে আরও মোট 3টে ক্লাস থাকবে, অর্থাৎ আজকের ক্লাস এবং আরও 3টে ক্লাসে আমি টোটাল কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এই সমস্তগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের যেটা বলছিলাম বোটানির যেমন MCQ নিয়ে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে কমন টপিক্স যেগুলো আছে এবং একদম সবশেষে 90 মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেন্সগুলো একটু ভালো করে দেখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স নাম্বার 20-তে চলে আসে, হাইপার গ্লাইসেমিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই। তো হাইপার গ্লাইসেমিয়া প্রধানত হাইপার গ্লাইসেমিয়া হলে, হাইপার গ্লাইসেমিয়া মানে কি, ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেড়ে যায় তো তার জন্য কি ঘটনা ঘটবে। 1 দিয়েছে পলিডিপসিয়া, 2 দিয়েছে কিটোসিস এবং 3 দিয়েছে লো ব্লাড গ্লুকোজ, 4 দিয়েছে ইনক্রিজ দ্য ব্লাড কোলেস্টেরল। অর্থাৎ যদি কোনোভাবে ডায়াবেটিস মেলিটাস টাইপের যদি কোনো রকম রোগ হয় তাহলে কোন কোন সিমটম সেক্ষেত্রে দেখা যায় সেটাই বলা হয়েছে। ওকে, তো হাইপার গ্লাইসেমিয়াতে পলিডিপসিয়া তো অবশ্যই হবে, পলিডিপসিয়া হাইপার গ্লাইসেমিয়াতে এক্ষেত্রে অবশ্যই হয় পলিডিপসিয়া। এবং কিটোসিস, কিটোন বডিও এক্ষেত্রে তৈরি হয়, কিটোসিস হয়। দেখো, ব্লাড গ্লুকোজ লেভেল কম, দেখো এটা তো হাইপার গ্লাইসেমিয়া মানে কি, মানে গ্লুকোজের পরিমাণ বেশি, হাইপার মানে বেশি, তাহলে লো ব্লাড গ্লুকোজ লেভেল, সো দিস ইজ নট কারেক্ট। এবং ইনক্রিজড ব্লাড কোলেস্টেরল, তাহলে এটাও কিন্তু ব্লাড কোলেস্টেরল ইনক্রিজড হয়। যখন এই টাইপের কোয়েশ্চেন্স দেবে আগে যেগুলো জানো সেগুলোতে রাইট দিয়ে দাও। এবার দেখো, এক্ষেত্রে বলছে 1 and 4 ইজ কারেক্ট, কিন্তু 1, 2 এবং 4 এই 3টেই কারেক্ট আছে। এক্ষেত্রে বলছে 2 and 3, দেখো 3 তো কারেক্ট নয়। এক্ষেত্রে বলছে 1, 2 and 4, সো দিস ইজ দ্য কারেক্ট অপশান। আবার এটাতে আমরা দেখছি যে 3 দিয়েছে, সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে 1 to 4, অর্থাৎ হাইপার গ্লাইসেমিয়া হলে পলিডিপসিয়া যেমন হবে, কিটোসিস সেরকম হবে এবং ব্লাড কোলেস্টেরল লেভেল কিন্তু বেড়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 21, প্রোস্টাগ্ল্যান্ডিন প্লে নো রোল ইন। প্রোস্টাগ্ল্যান্ডিন প্রধানত কোন ভূমিকা পালন করে না। অপশান এ দিয়েছে ইনফ্ল্যামেশন অ্যান্ড দ্য অ্যালার্জি। ইনফ্ল্যামেশন মানে প্রদাহ এবং অ্যালার্জি প্রধানত এই এদের কাজে হেল্প করে, এগুলোকে প্রিভেন্ট করে। অপশান বি বলছে ব্লাড ক্লটিং।
অপশান সি বলছে স্মুথ মাসেল কন্ট্রাকশন এবং অপশান ডি নার্ভ ইম্পালস কন্ডাকশন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে নার্ভ ইম্পালস কন্ডাকশন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন কি কাজ করবে? ইনফ্ল্যামেশন এবং অ্যালার্জিতে সে অংশগ্রহণ করে, ব্লাড ক্লটিংয়ে অংশগ্রহণ করে। যখন দেহের কোনো জায়গা যখন কেটে যায় তখন যে ব্লাড ভেসেলস আছে সেই ব্লাড ভেসেলসকে কন্ট্রাক্ট করতে প্রোস্টাগ্ল্যান্ডিন হেল্প করে, স্মুথ মাসেলের কন্ট্রাকশন করে। সো দিস আর দ্য ফাংশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, মেন ফাংশন। কিন্তু নার্ভ ইম্পালস কন্ডাকশনে প্রোস্টাগ্ল্যান্ডিন কখনোই হেল্প করে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22-তে চলে আসি। হুইচ ডিক্রিজ দ্য সিক্রেশন অফ বোথ ইনসুলিন অ্যান্ড দ্য গ্লুকাগন? কোন হরমোন ইনসুলিন এবং গ্লুকাগন, দেখো বোথ ইনসুলিন আর গ্লুকাগনের সিক্রেশনকে ইনহিবিট করে। প্রধানত যদি কোনোভাবে ইনসুলিন তো ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, প্রধানত আমরা এটাই জানি যে যদি কোনোভাবে গ্লুকোজ লেভেল যদি কম হয় তাহলে গ্লুকাগনের সিক্রেশন বেড়ে যাবে, কারণ গ্লুকাগন প্রধানত ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ায়। আর গ্লুকোজ লেভেল যদি বেড়ে যায় তাহলে ইনসুলিন হরমোনের সিক্রেশন এক্ষেত্রে বেড়ে যাবে। সুতরাং ইনসুলিনের সিক্রেশন কি হবে? বাড়বে, কারণ ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। সুতরাং গ্লুকোজ লেভেল যদি কমে তাহলে গ্লুকাগন বাড়বে, কারণ গ্লুকাগন ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ায়। আবার গ্লুকোজ লেভেল যদি কোনোভাবে বেড়ে যায় তখন ইনসুলিনের সিক্রেশন বেড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যে কোয়েশ্চেন্স দিয়েছে, হুইচ ডিক্রিজ দ্য সিক্রেশন অফ বোথ ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন, ইনসুলিন এবং গ্লুকাগন উভয়ের সিক্রেশনকে কে প্রধানত বন্ধ করে বা কমিয়ে দেয়? তো এক্ষেত্রে এটাই দিয়েছে। অপশান এ বলছে এপিনেফ্রিন, অপশান বি সোমাটোস্ট্যাটিন যেটা গ্রোথ হরমোনের অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, অপশান সি ইনক্রিজড দ্য ব্লাড গ্লুকোজ এবং অপশান ডি নান। সো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো সোমাটোস্ট্যাটিন। এপিনেফ্রিন এটা তো অবশ্যই নয়, তো সোমাটোস্ট্যাটিন ইনক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। দেখো ইনক্রিজড ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড গ্লুকোজ লেভেল যদি ইনক্রিজ করে তাহলে ইনসুলিনের সিক্রেশন বাড়বে, এক্ষেত্রে তো গ্লুকাগনের বাড়বে না। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো সোমাটোস্ট্যাটিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23-তে আমরা চলে আসি। কন সিনড্রোম ইজ সিন ডিউ টু ইনক্রিজড প্রোডাকশন অফ, তো কন সিনড্রোম হলো একটা ডিজিজ। তো সেই ডিজিজ কি কারণের জন্য হয়, কিসের প্রোডাকশনের জন্য কন সিনড্রোম হয়? অপশান এ বলছে কর্টিজল, অপশান বি বলছে এসিটিএইচ, অপশান সি অ্যালডোস্টেরন এবং অপশান ডি হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান সি। অ্যালডোস্টেরনের যদি হাইপার সিক্রেশন হয় তাহলে কন সিনড্রোম দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24-এ আমরা চলে আসি। 24, দেখো প্যারাথরমোন হ্যাজ অল অফ দ্য ফলোয়িং এফেক্ট এক্সেপ্ট। তো প্যারাথরমোন থেকে দিয়েছে, যখন এরকম টাইপের কোয়েশ্চেন যখন দেওয়া হবে তুমি একটু পড়ে তারপর অপশানগুলো দেখো। ইনক্রিজ দ্য বোন রিসপশন, বোন রিসপশনে এটা হেল্প করবে। ইনক্রিজ দ্য ক্যালসিয়াম রিঅ্যাবসর্পশন ইন দ্য কিডনি, কিডনি থেকে ক্যালসিয়াম রিঅ্যাবসর্ব করবে। ইনক্রিজ দ্য ফসফেট রিঅ্যাবসর্পশন ইন দ্য কিডনি অ্যান্ড ইনক্রিজ দ্য ক্যালসিট্রাইল সিনথেসিস। দেখো প্যারাথরমোন প্রধানত কি কাজ করে এটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্যারাথরমোন প্রধানত ব্লাড ক্যালসিয়াম লেভেলকে বাড়ায়। সো প্যারাথরমোন প্রধানত রক্তে ক্যালসিয়াম লেভেলের পরিমাণ বাড়ায়। সো দিস ইজ দ্য ফাংশন অফ প্যারাথরমোন। তো এক্ষেত্রে তাহলে যে অপশানগুলো দিয়েছে, তো হুইচ অফ দ্য ফলোয়িং প্রধানত বলছে যে হ্যাজ অল অফ দ্য ফলোয়িং এফেক্ট এক্সেপ্ট। দেখো ইনক্রিজ দ্য বোন রিসপশন, বোন রিসপশন মানে কি, এরকম অস্থি আছে এবং অস্থি থেকে ক্যালসিয়ামকে প্রধানত বের করে নেয়। সুতরাং যেহেতু ব্লাড ক্যালসিয়াম লেভেলকে প্যারাথরমোন বাড়ায়, সুতরাং অবভিয়াসলি দিস ইজ দ্য কারেক্ট অপশান। ইনক্রিজ দ্য ক্যালসিয়াম রিঅ্যাবসর্পশন ইন দ্য কিডনি, দেখো এরা কিন্তু কিডনি থেকেও কিন্তু ক্যালসিয়ামকে বের করে নেয়, মানে ব্লাডেতে নিয়ে চলে যায়। সুতরাং এটাও কিন্তু কারেক্ট অপশান। ইনক্রিজ দ্য ফসফেট রিঅ্যাবসর্পশন ইন দ্য কিডনি, দেখো এক্ষেত্রে ফসফেটের রিঅ্যাবসর্পশনকেও বলছে এটা ঘটায়, কিন্তু কখনোই প্যারাথরমোন ফসফেটের রিঅ্যাবসর্পশনকে ঘটায় না। অর্থাৎ ব্লাডেতে কিন্তু ফসফেটের লেভেলকে প্যারাথরমোন বাড়ায় না। এবং ইনক্রিজ দ্য ক্যালসিট্রাইল সিনথেসিস, তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান সি, ইনক্রিজড ফসফেটের রিঅ্যাবসর্পশন ইন দ্য কিডনি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25-এ আমরা চলে আসি। সাইক্লিক এএমপি মিডিয়েট অল এক্সেপ্ট, তাহলে দেখো যে প্রশ্নগুলো আমি দিচ্ছি আমি তোমাদেরকে বারবার বলছি যে যে জায়গা থেকে আমি কোয়েশ্চেন্স দিয়েছি এই জায়গাগুলো কিন্তু ফোকাস করবে। যেমন ব্লাড ক্যালসিয়াম লেভেলে প্যারাথরমোন এবং ক্যালসিটোনিনের ভূমিকা, দিস ইজ ইম্পর্ট্যান্ট। নেক্সট সাইক্লিক এএমপি মিডিয়েট অল এক্সেপ্ট, অপশান এ দিয়েছে গ্লুকাগন, অপশান বি এফএসএইচ, অপশান সি এলএইচ এবং অপশান ডি ইস্ট্রোজেন। দেখো আমরা প্রধানত এক্ষেত্রে মেকানিজম অফ হরমোন অ্যাকশন থেকে দিয়েছে। তো আমরা প্রধানত জানি যে রিসেপ্টার প্রধানত দুই ধরনের হয়, একটি হলো সেল সারফেস রিসেপ্টার। তো সেল সারফেস রিসেপ্টার যেমন হয় তার সঙ্গে সঙ্গে মোবাইল রিসেপ্টার হয়। তো মোবাইল রিসেপ্টার প্রধানত কিভাবে কাজ করবে, মোবাইল রিসেপ্টার প্রধানত সাইটোসলিক হতে পারে এবং নিউক্লিয়ার হতে পারে। সাইটোসলিক রিসেপ্টার প্রধানত T3 T4 এবং নিউক্লিয়ার রিসেপ্টার প্রধানত যে সমস্ত সেক্স হরমোন আছে সেগুলো।
আর সাইক্লিক এএমপি দেখো জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টর থেকে সাইক্লিক এএমপি তৈরি হয়। জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টরের সঙ্গে যখন কোনো লিগ্যান্ড যুক্ত হয় বা হরমোন যখন যুক্ত হয় তখন অ্যাডিনাইলেট সাইক্লেস তখন অ্যাক্টিভেটেড হয় এবং এই অ্যাডিনাইলেট সাইক্লেস এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি করে। ইট ইজ এ সেকেন্ড মেসেঞ্জার। তো জি প্রোটিন কাপল রিসেপ্টরের থ্রু দিয়ে যে সমস্ত হরমোন কাজ করবে, গ্লুকাগন কাজ করবে, এফএসএইচ, এলএইচ, কিন্তু এই যে ইস্ট্রোজেন আছে, ইস্ট্রোজেন কিন্তু মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। সুতরাং কারেক্ট যে অপশন হবে সেটা হলো অপশন ডি, দ্যাট ইজ ইস্ট্রোজেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 আমরা চলে আসি। অ্যাক্টিভেশন অফ দ্য জি প্রোটিন রেগুলেট অল এক্সেপ্ট। তো জি প্রোটিন যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে নিম্নলিখিত ঘটনাগুলো ঘটবে, কিন্তু তার মধ্যে কোনটা ঘটবে না সেটা বলেছে। আচ্ছা, আগে আমি একটু তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই। ধরে রাখো এটা হলো জি প্রোটিন, তো ধরে রাখো এটা হলো প্রধানত জি প্রোটিন কাপল রিসেপ্টর, এবং এই রিসেপ্টরের সঙ্গে বা জিপিসিআর আমরা বলতে পারি এটাকে জিপিসিআর, জি প্রোটিন কাপল রিসেপ্টর। যখন হরমোন যখন এই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হবে তখন এর মধ্যে প্রধানত জি প্রোটিনে প্রধানত 3টে সাব ইউনিট থাকে, আলফা এবং বিটা গামা। তো যখনই হরমোন যখন অ্যাক্টিভেটেড হয় তখন এই আলফা আর বিটা গামা সাব ইউনিট পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায়। আর আলফা সাব ইউনিট এবার সেল মেমব্রেনের মধ্যে একটা এনজাইম থাকে, তার নাম অ্যাডিনাইলেট সাইক্লেস। এই অ্যাডিনাইলেট সাইক্লেসকে তখন অ্যাক্টিভেট করে এবং তার ফলে এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি হয়। এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি হয় এবং এই সাইক্লিক এএমপি এবার ডিফারেন্ট কাজ করতে পারে। তো এক্ষেত্রে কোয়েশ্চেন দিয়েছে অ্যাক্টিভেশন অফ দ্য জি প্রোটিন রেগুলেট দ্য অল। নিম্নলিখিত কাজগুলো প্রধানত জি প্রোটিন করে, কিন্তু তার মধ্যে এক্সেপ্ট একটা কাজ আছে। দেখো অপশান এ বলছে অ্যাডিনাইলেট সাইক্লেস। তাহলে দেখো থিওরি পড়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কি যখন তুমি কোনো কোয়েশ্চেন্সকে অ্যানালাইসিস করবে তখন তোমাকে কিন্তু থিওরির নলেজ কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি এই ছবি জানো সহজেই কিন্তু তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবে। দেখো জি প্রোটিন তাহলে অ্যাডিনাইলেট সাইক্লেসকে অ্যাক্টিভেট করছে অবশ্যই। আয়ন চ্যানেল, দেখো এই যে সাইক্লিক এএমপি যেটা তৈরি হচ্ছে এরা এবার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আয়ন চ্যানেলকে খুলে দেয় এবং তার ফলে সেখান থেকে ক্যালসিয়াম অ্যাবসর্ব হতে পারে। সুতরাং আয়ন চ্যানেলকে অ্যাক্টিভেট করে। IP3 এবং ড্যাগ তৈরি করে, মানে প্লাজমা মেমব্রেনের মধ্যে PI P2 থাকে, ফসফেটেড ইনোসিটল 4,5 বিসফসফেট, এবং এখান থেকে ইনোসিটল 1,4,5 ট্রাইফসফেট এবং ডাইঅ্যাসাইল গ্লিসারল তৈরি হয়। এরাও কিন্তু সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। এগুলো সব কিন্তু জি প্রোটিন কাপল রিসেপ্টরের থ্রু দিয়ে হয়। কেবলমাত্র ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, সো এটা কিন্তু জি প্রোটিন লিঙ্ক রিসেপ্টর করে না। অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করবে যেটা, তো সেটাই কিন্তু স্টেরয়েড হরমোন, অর্থাৎ যারা মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে, রাইট? সো দিস ইজ নট কারেক্ট অপশন। ওকে, তাহলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কিন্তু জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টরের থ্রু দিয়ে অ্যাক্টিভেটেড হয় না, কিন্তু অ্যাডিনাইলেট সাইক্লেস, বিভিন্ন আয়ন চ্যানেল, IP3 এবং ড্যাগ, এরা জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টরের থ্রু দিয়ে এরা অ্যাক্টিভেটেড হয়। আমি আজকে হরমোন অংশটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? সো হরমোন পর্যন্ত, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম এবং হরমোন পর্যন্ত তোমাদের সঙ্গে আমি আলোচনা করি আজকে, ঠিক আছে? আমি 25টা কোয়েশ্চেন্স বলেছিলাম, কিন্তু হরমোনটাও আলোচনা করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে অ্যাকচুয়ালি বুঝতে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 27-এ আমরা চলে আসি। হুইচ হরমোন বাইন্ডস টু দ্য ইন্ট্রাসেলুলার রিসেপ্টর? এর মধ্যে কোন হরমোন ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়? অপশান এ ইনসুলিন, অপশান বি গ্রোথ হরমোন, অপশান সি T3 এবং অপশান ডি TSH। এক্ষেত্রে কারেক্ট অপশান হবে T3। দেখো T3 এই কারণের জন্যই স্পেশাল। প্রধানত আমরা এটা জানি যে স্টেরয়েড যে সমস্ত হরমোনগুলো আছে যেগুলো প্লাজমা মেমব্রেন ক্রস করে, তো তারা প্রধানত ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে, কিন্তু T3 এবং T4 মানে থাইরয়েড হরমোন, এরাও কিন্তু ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। অ্যাকচুয়ালি T3 যে রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে সেটা হলো সাইটোসলিক মোবাইল রিসেপ্টর। সো সাইটোসলিক মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কিন্তু থাইরক্সিন হরমোন কাজ করে। তো সেই কারণের জন্য এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো T3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28-এ চলে আসি। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাডাল্ট ক্যারেক্টারিস্টিক ইন এ মোল্টিং ইনসেক্ট ইজ প্রমোটেড বাই। এক্ষেত্রে ইনসেক্টের মেটামরফোসিস থেকে দিয়েছে। দেখো ইনসেক্টের মেটামরফোসিসে প্রধানত কর্পোরা কার্ডিয়াকা, কর্পোরা অ্যালাটার ভূমিকা একটু পড়বে, এবং থোরাসিকোট্রপিক গ্ল্যান্ড প্রধানত কি কাজ করে, কোন হরমোন তৈরি হয়, একটু তোমরা ফোকাস করবে। সুতরাং এক্ষেত্রে যে কোয়েশ্চেন্স দিয়েছে, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাডাল্ট ক্যারেক্টারিস্টিক ইন এ মোল্টিং ইনসেক্ট ইজ প্রমোটেড বাই। অপশান এ বলছে থাইরক্সিন, অপশান বি এক্টাইসন, অপশান সি জুভেনাইল হরমোন এবং অপশান ডি ফেরোমন। ফেরোমন হলো ওয়ান টাইপ অফ একটো হরমোন যেগুলো সেক্স অ্যাট্রাক্ট্যান্ট হিসাবে কাজ করে। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটি হলো এক্টাইসন। মোস্ট প্রবাবলি কারেক্ট যে অপশান হবে তো সেটাই হলো এক্টাইসন। দেখো থাইরক্সিন এটা তো প্রধানত ভার্টিব্রেটের মেটামরফোসিসে হেল্প করে, অর্থাৎ ফ্রগের মেটামরফোসিসে হেল্প করে, এবং এক্টাইসন প্রধানত একদম মোল্টিং করে অ্যাডাল্ট করে দেয়, লার্ভা থেকে অ্যাডাল্ট তৈরি করবে বা তো এক্টাইসন। জুভেনাইল হরমোন একদম প্রিলিমিনারি স্টেজে কাজ করে, সুতরাং এটা হবে না। এবং ফেরোমন প্রধানত সেক্স অ্যাট্রাক্ট্যান্ট হিসেবে কাজ করে।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29-এ আমরা চলে আসি। দেখো কলাম এ এবং কলাম বি, কলাম এ কতগুলো ডিজিজ দিয়েছে। অপশান এ বলছে মিক্সিডিমা, অপশান বি গ্রেভস ডিজিজ, অপশান সি কুশিং সিনড্রোম এবং অপশান ডি এডিসন ডিজিজ। কলাম বিতে দিয়েছে হাইপোসিক্রেশন অফ অ্যালডোস্টেরন অ্যান্ড দ্য গ্লুকোকর্টিকয়েড, অর্থাৎ অ্যালডোস্টেরন এবং গ্লুকোকর্টিকয়েডের কম সিক্রেশনে কোন ডিজিজ হয়। হাইপোসিক্রেশন অফ থাইরক্সিন ইন অ্যাডাল্ট, তো অ্যাডাল্টের ক্ষেত্রে যদি থাইরক্সিন হরমোনের কম সিক্রেশন হয় তাহলে এই ধরনের রোগ হয়। হাইপার সিক্রেশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েড, তো গ্লুকোকর্টিকয়েডের যদি বেশি সিক্রেশন হয় তাহলে এই রোগ হয়। এবার হাইপার থাইরয়েডাইটিস অ্যান্ড দ্য অটো ইমিউনো ডিজিজ, অর্থাৎ হাইপার থাইরয়েডিজম। দেখো প্রধানত অ্যাড্রিনাল কর্টেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অ্যাড্রিনাল কর্টেক্সকে রিমুভ করা হয় তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবং অ্যাড্রিনাল কর্টেক্সের 3টে লেয়ার আছে, জোনা গ্লমেরুলাস, জোনা ফ্যাসিকিউলেট এবং জোনা রেটিকিউলারিস। এই 3টে লেয়ার থেকে ডিফারেন্ট হরমোন তৈরি হয়, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং সেক্স কর্টিকয়েড। তো এই অ্যাড্রিনাল কর্টেক্স সম্পর্কে কিন্তু একটু তোমরা আইডিয়া রেখে দেবে। তো কোয়েশ্চেন্স নাম্বার 29-এ যে অপশানগুলো এবার আমাদেরকে দেখতে হবে একটু দেখে নিই। দেখো মিক্সিডিমা, আমরা জানি যে প্রধানত থাইরয়েড হরমোনের প্রধানত কম ক্ষরণের ফলে শিশুদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে মিক্সিডিম এবং শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম রোগ হয়। তাহলে অবশ্যই এ কিন্তু 2-এর সঙ্গে যাবে, অর্থাৎ হাইপোসিক্রেশন অফ থাইরক্সিন ইন অ্যাডাল্ট। নেক্সট গ্রেভস ডিজিজ, তো অবভিয়াসলি এটা কিন্তু এক রকমের হাইপার সিক্রেশন, হাইপার থাইরয়েডিজম, অটো ইমিউনো ডিজিজ, সুতরাং B4 হবে। এবং সি বলছে কুশিং সিনড্রোম। দেখো কুশিং সিনড্রোম হাইপোসিক্রেশন অফ, আচ্ছা কুশিং সিনড্রোম প্রধানত হাইপার সিক্রেশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েডের হাইপার সিক্রেশনের জন্য হয়। আর এডিসন ডিজিজ প্রধানত হাইপোসিক্রেশন অফ অ্যালডোস্টেরন অ্যান্ড দ্য গ্লুকোকর্টিকয়েড, রাইট। সেক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে A2, B4, C3 এবং D1। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো ডি। এই প্রসঙ্গে বলে রাখি এই যে এডিসন, তো এডিসন যিনি এডিসন ডিজিজ আবিষ্কার করেছিলেন, তো একেই বলা হয় ফাদার অফ এন্ডোক্রিনোলজি। সো দিস এডিসন ডিজিজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এডিসন ডিজিজ কী কারণের জন্য হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে এন্ডোক্রিনোলজির ডিসকভারি রিলেটেড। সুতরাং এই অংশটা ভালো করে মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, হুইচ ইজ মিসম্যাচড। দেখো এর মধ্যে কোনটা মিসম্যাচ দেওয়া আছে। বলছে জাইগান্টিজম মানে অতিকায়ত্ব, হাইপার সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন বিফোর ক্লোজার অফ এপিফাইসিয়াল প্লেট। তো ব্রণের মধ্যে যে এপিফাইসিস থাকে, ধরে রাখো এটা দুটো প্লেট আছে, তো এই দুটো প্লেট যখন যুক্ত হয় তখন বোনের লেন্থ বেড়ে যায়। তাহলে জাইগান্টিজম কিভাবে হবে, হাইপার সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন বিফোর ক্লোজার অফ এপিফাইসিয়াল প্লেট, এটা বলছে। এক্ষেত্রে এটা বলছে অপশান বি বলছে ডোয়ারফিজম, হাইপোসিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন বিফোর ক্লোজার অফ এপিফাইসিয়াল প্লেট। অপশান সি বলছে অ্যাক্রোমেগালি, হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন আফটার ক্লোজার অফ এপিফাইসিয়াল প্লেট। এবং অপশান ডি ডায়াবেটিস ইনসিপিটাস, হাইপোসিক্রেশন অফ অ্যান্টি ডায়াবেটিক হরমোন। দেখো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান বি। সুতরাং দেখো জাইগান্টিজম মানে কি, আমরা প্রত্যেকেই জানি যে হাইপার সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোনের হাইপার সিক্রেশনের জন্য জাইগান্টিজম হয়, কিন্তু কখন হয়, বিফোর ক্লোজার অফ এপিফাইসিয়াল প্লেট। সো এটা মাথায় রাখবে, এপিফাইসিয়াল প্লেট বন্ধ হওয়ার আগে যদি হাইপার সিক্রেশন হয় তবে জাইগান্টিজম হবে। ডোয়ারফিজম কি হবে, হাইপোসিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন, অবশ্যই গ্রোথ হরমোনের হাইপোসিক্রেশনের জন্য হয়। বিফোর ক্লোজার, এটা বিফোর হবে না, অ্যাকচুয়ালি এটা কারেক্ট যেটা হবে সেটা হচ্ছে আফটার ক্লোজার অফ এপিফাইসিয়াল প্লেট। তো এক্ষেত্রে জাইগান্টিজম এবং ডোয়ারফিজমের পিছনে কি কারণ আছে এটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে গ্রোথ হরমোনের হাইপার সিক্রেশনের জন্য জাইগান্টিজম হয় এবং গ্রোথ হরমোনের হাইপোসিক্রেশনের জন্য প্রধানত ডোয়ারফিজম হয়, কিন্তু তার পিছনে তার ব্যাকগ্রাউন্ডে কি কারণ আছে এটা জানতে হবে। অ্যাক্রোমেগালি মানে কি, হাইপার সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন আফটার ক্লোজার অফ এপিফাইসিয়াল প্লেট, তাহলে হাইপার সিক্রেশন, রাইট। এবং সেই কারণের জন্য এই কোয়েশ্চেন্সটা ইনক্লুড করা হয়েছে। সো দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 31-এ আমরা চলে আসি। দেখো এক্ষেত্রে কলাম এ এবং কলাম বি দিয়েছে। তো কলাম এ বলছে ইনহিবিন, এলএইচ, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এবং প্রোজেস্টেরন। কলাম বিতে দিয়েছে মেনটেন কর্পাস লিউটিয়াম ডিউরিং ফার্স্ট ট্রাইমস্টার অফ প্রেগনেন্সি, মানে কর্পাস লিউটিয়ামকে ঠিক রাখে। অপশান 2 বলছে ইনহিবিট প্রোডাকশন অফ এফএসএইচ বাই অ্যাডেনোহাইপোফাইসিস। তো অ্যাডেনোহাইপোফাইসিসের প্রোডাকশন প্রধানত এফএসএইচ যে অ্যাডেনোহাইপোফাইসিস থেকে সিক্রেটেড হয় তার প্রোডাকশনকে বন্ধ করে। 3 নম্বর দিয়েছে সিক্রেটেড বাই কর্পাস লিউটিয়াম টু মেনটেন দ্য ইউটেরাইন লাইনিং ডিউরিং ফার্স্ট ট্রাইমস্টার অফ প্রেগনেন্সি অ্যান্ড স্টিমুলেট দ্য লেডিক সেল টু সিক্রেট দ্য টেস্টোস্টেরন। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে, আচ্ছা আগে প্রথমে এই সম্বন্ধে একটু বলে দিই। দেখো যখন টেস্টিসের মধ্যে আমরা প্রধানত জানি যে দুই ধরনের
এক্ষেত্রে সেমিনিফেরাস টিউবুল যেমন থাকে তার সঙ্গে সঙ্গে লিডিক সেল থাকে এবং এর উপর এফএসএইচ কাজ করে। যখন এফএসএইচ কাজ করবে এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে স্পারমাটোজেনেসিস হবে। এই কনসেপ্ট একটু মাথায় রাখবে, যখন এই ধরনের কোয়েশ্চেন্স করবে তখন একটু তুমি যেটা পড়েছো সেটা একটুখানি লিখে নেওয়ার চেষ্টা করবে, প্রথমেই উত্তর করে দেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে। এবং এলএইচ হরমোন প্রধানত লিডিক সেলের উপর কাজ করে, লিডিক সেল থেকে টেস্টোস্টেরন ক্ষরণ করে। আবার যদি আমরা ফিমেলদের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফিমেলদের ক্ষেত্রে অসংখ্য ইম্যাচিওর ফলিকল থাকে এবং এই ফলিকলের উপর কাজ করবে এফএসএইচ এবং তার ফলে ম্যাচিওর ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল তৈরি হবে এবং এই গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন তৈরি হয় এবং এলএইচ হরমোন এই গ্রাফিয়ান ফলিকলের উপর কাজ করে ওভিউলেশন ঘটায়। সুতরাং ওভিউলেশন ঘটাবে এলএইচ হরমোন এবং শেষে যেটা পড়ে থাকবে তার নাম হলো কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম থেকে যে হরমোন তৈরি হয় তার নামই হলো প্রোজেস্টেরন। এবার কোয়েশ্চেন্স দেখি ইনহিবিন। ধরে রাখো তোমার এই পড়ার মধ্যে ইনহিবিনটা আননোন, তাহলে একটু এলএইচ দেখে নাও। এলএইচ তাহলে কোনটার সঙ্গে যাবে আমরা একটু দেখে নিস। এলএইচ দেখো, এলএইচ এক্ষেত্রে স্টিমুলেট দ্য লিডিক সেল টু সিক্রেট দ্য টেস্টোস্টেরন। অবভিয়াসলি LH4 আমরা কি দেখলাম, এলএইচ প্রধানত লিডিক সেল থেকে স্টিমুলেট করবে এবং তার ফলে টেস্টোস্টেরন হরমোন সিক্রেটেড হবে এলএইচ থেকে। তারপরে দেখো হিউম্যান আচ্ছা প্রোজেস্টেরন আমরা একটু দেখে নিই। তো প্রোজেস্টেরন কর্পাস লিউটিয়াম থেকে সিক্রেটেড হয়। তাহলে দেখো progesterone secreted by the corpus luteum to maintain the uterine lining during the first trimester of pregnancy। দেখো প্রোজেস্টেরন যেহেতু ইউটেরাইন বেডকে মেনটেন করে তো সেই জন্য একে প্রেগনেন্সি মেনটেনিং হরমোন বলা হয়। সো দিস প্রোজেস্টেরন ইজ সিক্রেটেড ফ্রম কর্পাস লিউটিয়াম ডিউরিং ফার্স্ট ট্রাইমস্টার, মানে প্রথম 3 মাস কর্পাস লিউটিয়াম তৈরি করতে হেল্প করবে। তাহলে একটু দেখে নাও B4 কোথায় আছে আর D3 কোথায় আছে। সো এই জায়গাতে আমরা দেখছি যে B4 আর D3 ওকে, কিন্তু এখানে D1 আর B2 আছে। সো দিস ইজ নট কারেক্ট। আবার এক্ষেত্রে আমরা দেখছি যে B2 আছে, সো দিস ইজ অলসো নট কারেক্ট। আবার এই জায়গাতে দেখো B3 আছে, তাহলে এটা কারেক্ট নয়। সুতরাং কারেক্ট যে অপশন হবে সেটা হলো অপশন সি। তাহলে সি এর কাজ আমরা দেখে নিই। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন মেনটেন দ্য কর্পাস লিউটিয়াম ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমস্টার অফ দ্য প্রেগনেন্সি। তো HCG থাকে বলে সেই জন্য ইউরিনের মধ্যে যদি এই হরমোন যদি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে প্রেগনেন্ট হয়েছে। সুতরাং প্রেগনেন্সি কিটে এই HCGকে ব্যবহার করা হয় এবং ইনহিবিন এর ফাংশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইনহিবিট দ্য প্রোডাকশন অফ এফএসএইচ বাই অ্যাডেনোহাইপোফাইসিস, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এফএসএইচ সিক্রেশনকে বাধা দেয়। সো দিস ইজ দ্য ফাংশন অফ ইনহিবিন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার ইট। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনহিবিন? সুতরাং অগ্র পিটুইটারি থেকে এফএসএইচ হরমোন সিক্রেশনে প্রধানত ইনহিবিন বাধা দেয়। এরপরে যে অংশটা আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 32-তে আমরা চলে আসি। দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর ফাংশন অফ দ্য সাটলি সেল। তো সাটলি সেল প্রধানত কোন কাজে হেল্প করবে? 1 দিয়েছে প্রোটেকশন অফ দ্য ডেভেলপিং স্পারমাটোজেনিক সেল, অর্থাৎ যে সেল যেটা তৈরি হচ্ছে স্পারমাটোজেনেসিসে যে ডিফারেন্ট স্টেজের যে সেল তৈরি হচ্ছে তো তাদের ডেভেলপে সাহায্য করবে। 2 দিয়েছে নারিশমেন্ট অফ দ্য স্পারমাটোসাইট স্পারমাটিড অ্যান্ড দ্য স্পার্ম। তো স্পারমাটোসাইট স্পারমাটিড এবং স্পার্মের নারিশমেন্টে সাহায্য করে। 3 দিয়েছে ফ্যাগোসাইটোসিস অফ দ্য এক্সেস সাইটোপ্লাজম অফ দ্য স্পার্ম ডিউরিং স্পার্ম ডেভেলপমেন্ট। তো স্পার্ম ডেভেলপমেন্টের সময় যে সাইটোপ্লাজম এক্সেস যে সাইটোপ্লাজম থাকে, অর্থাৎ স্পারমাটিড তো গোল হয়, তো তার এক্সেস সাইটোপ্লাজমকে এরা প্রধানত রিমুভ করে। 4 দিয়েছে রিলিজ অফ স্পার্ম ইন্টু দ্য সেমিনিফেরাস টিউবুল, টেস্টিস থেকে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে স্পার্মকে রিলিজ করতে সাহায্য করে। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো 4টেই কাজ করে। তো সাটলি সেল কি কাজ করবে? প্রোটেকশন অফ ডেভেলপিং স্পারমাটোজেনিক সেল, তো স্পারমাটোজেনিক সেলের প্রোটেকশনে হেল্প করবে। নারিশমেন্ট অফ দ্য স্পারমাটোসাইট স্পারমাটিড অ্যান্ড দ্য স্পার্ম, সুতরাং স্পার্মের ডেভেলপমেন্টের যত স্টেজ আছে সমস্ত স্টেজের সেলকে এরা প্রধানত নারিশমেন্ট বা পুষ্টি প্রদান করে। ফ্যাগোসাইটোসিস অফ এক্সেস সাইটোপ্লাজম অফ স্পার্ম ডিউরিং স্পার্মের ডেভেলপমেন্টের সময় এক্সেস সাইটোপ্লাজমের ফ্যাগোসাইটোসিস করে অ্যান্ড রিলিজ অফ দ্য স্পার্ম ইন্টু দ্য সেমিনিফেরাস টিউবুলের মধ্যে স্পার্মের রিলিজ করতে সাহায্য করে। সো দিস অল অপশনস আর কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33-তে আমরা চলে আসি। ডিউরিং দ্য ওভিউলেশনের সময় অল অফ দ্য ফলোইং অকার্স, এই সব কিছু ঘটে এক্সেপ্ট কেবলমাত্র কোন ঘটনা ঘটে না? অপশন এ বলছে রাপচার অফ গ্রাফিয়ান ফলিকল। আমরা দেখলাম কি গ্রাফিয়ান ফলিকল প্রধানত রাপচার করবে এবং তার ফলেই এই গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম তৈরি হবে। সো দিস ইজ ওভাম। তো ওভিউলেশনে এই ঘটনা ঘটবে। অপশন বি ইস্ট্রোজেন প্রোডাকশন রিচেস ইটস লোয়ার পয়েন্ট। তো ইস্ট্রোজেনের প্রোডাকশন প্রধানত এক্ষেত্রে কম হবে, সুতরাং লোয়ার পয়েন্টে ইস্ট্রোজেন প্রোডাকশন হবে। অপশন সি এফএসএইচ অ্যান্ড দ্য এলএইচ প্লাজমা লেভেল সার্জ। দেখো এক্ষেত্রে এই অপশন কিন্তু কারেক্ট এবং এফএসএইচ এবং এলএইচ সার্জ এই সময় ঘটে। অপশন ডি কর্পাস লিউটিয়াম ফর্মড। অবভিয়াসলি ডিউরিং ওভিউলেশন দ্য কর্পাস লিউটিয়াম তৈরি হয়, সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে এক্ষেত্রে এ সি ডি এই 3টে কারেক্ট, কিন্তু
আমাদেরকে কোয়েশ্চেন্স দিয়েছে ডিউরিং ওভিউলেশন অল অফ দ্য ফলোয়িং অকার্স এক্সেপ্ট, তো কোন ঘটনা প্রধানত ঘটে না। সুতরাং ইস্ট্রোজেন প্রোডাকশন রিচেস ইটস লোয়ার পয়েন্ট, দেখো ইস্ট্রোজেনের লেভেল বলছে এক্ষেত্রে কমে যায়, কিন্তু সেরকম বিষয়টা নয়, ইস্ট্রোজেনের লেভেল কিন্তু বেশিই থাকে। তো আমরা তাহলে মোটামুটিভাবে কোয়েশ্চেন্স আমরা দেখলাম। দেখো তো আমরা আজকে যেটা আমরা আলোচনা করলাম যে প্রধানত ডাইজেস্টিভ সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং কিছুটা আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমেরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। অন্তত 33 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম, এবং এরপরে আরও 3টে ক্লাসে বাকি কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করবে। এবং মনে রাখবে যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ফিজিওলজিতে একদম প্রিপারেশন নিতে পারছো না, তারা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবং যে জায়গা থেকে প্রত্যেকটা রিজিয়ন্স থেকে আমার কোয়েশ্চেন্স দেওয়া আছে, ফিজিওলজির প্রত্যেকটা জায়গা থেকে, ডাইজেস্টিভ সিস্টেম, নিউট্রিশন, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওলজি, এক্সক্রেটরি সিস্টেম, মাস্কিউলার সিস্টেম, বডি টেম্পারেচার রেগুলেশন, সো ইচ অ্যান্ড এভরি টপিক্স, এন্ডোক্রিনোলজি, রিপ্রোডাক্টিভ বায়োলজি, সমস্ত টপিক্স থেকে কোয়েশ্চেন্স দেওয়া আছে। যে জায়গা থেকে আমি প্রশ্ন দিয়েছি এই জায়গাগুলো একটু ফোকাস করবে। যেখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে মনে রাখবে, হয়তো এরকম প্রশ্ন মানে এই প্রশ্নগুলোই নয়, কিন্তু এই টাইপের কোয়েশ্চেন্স, এই জায়গাগুলো যেখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে সেই রিজিয়ান্সগুলো প্রধানত এক্সামিনার্স চয়েস। তো সেই কারণের জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ একটু এই কোয়েশ্চেন্সগুলো একটু দেখবে, এবং এই জায়গাগুলো একটু তোমরা বেশি করে ফোকাস করার চেষ্টা করবে। এবং এরপরে আরও বাকি কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করবো ফিজিওলজি, তারপরেই কিন্তু আমরা কমন টপিক্স এবং সবশেষে বোটানি এবং সবশেষে 90 মার্কসের টোটাল পেপার এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।